ভারত সরকারের কৃষি মন্ত্রক ও দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। কৃষি দর্শন মানে কৃষির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা। আসলে কৃষি জগৎ এত বড়, সেখানে এত কিছু জানা অজানা কথা লুকিয়ে আছে, সেগুলো আলোচনার মাধ্যমেই আমরা তুলে ধরার চেষ্টা করি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো জিরো টিলেজ বা বিনা কর্ষণে গম চাষ। আমাদের সঙ্গে কৃষি বিশেষজ্ঞ হিসেবে আছেন ডক্টর মিঠুন সাহা, সহ কৃষি অধিকর্তা, রানীনগর 2, মুর্শিদাবাদ। নমস্কার। নমস্কার। প্রথমে এই পদ্ধতি সম্পর্কে জানার আগে একটু জানতে চাইব যে পশ্চিমবঙ্গে গম চাষের ঠিক ছবিটা কীরকম? পশ্চিমবঙ্গে গম চাষের ছবি বলতে গেলে প্রথমে একটু কথা মনে রাখতে হবে কৃষক বন্ধুদের এবং আমাদের সকলকেই, যে মোটামুটি পশ্চিমবঙ্গে আমন ধান বা বর্ষার ধানের পরেই কিন্তু গম চাষ হয় এবং এই জন্য গমের এলাকা কিন্তু প্রত্যেক বছরে দেখা গেছে পরিসংখ্যানে পরিবর্তিত হয় এই কারণে কোনোবার যদি আমন ধান লাগাতে কৃষক বন্ধুদের প্রকৃতির কারণে দেরি হয়ে যায়, তাহলে সে বছর হয়তো গম চাষ হলো না, বা হলেও খুব উৎপাদনশীলতা বা ফলন খুবই কম। মোটামুটি পশ্চিমবঙ্গে গমের উৎপাদনশীলতা প্রতি হেক্টরে 2.5 থেকে 3 টন। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের কৃষক বন্ধুদের মূল যে সমস্যা, আর যেগুলো প্রযুক্তিগত সমস্যা রয়েছে, জাত, রোগ, পোকা, সেগুলো তো রয়েইছে, তার সাথেও মূল সমস্যা আছে সময়। কারণ আপনারা প্রত্যেকেই জানেন গম লাগানোর উপযুক্ত সময় যখন বাড়ির যে নারকেল তেল আমরা মাখি, নারকেল তেল যখন কেবলই জমতে শুরু করে তখন বলা হয় গম লাগানোর আদর্শ সময়। কিন্তু আমন ধানের পরে গম লাগাতে অনেক সময় সময়ের হেরফেরের জন্য কিন্তু পশ্চিমবঙ্গের গমের উৎপাদনের চিত্রটা প্রত্যেক বছর একই থাকে না। এই যে উৎপাদনের সংখ্যাটা কম, এটা কি এই জিরো টিলেজ বা বিনা কর্ষণে গম চাষের মধ্যে দিয়ে বা এই পদ্ধতির মাধ্যমে কি এটা মেটানো সম্ভব? হ্যাঁ, অনেকখানি সম্ভব। কারণটা হচ্ছে যে আমরা গমের অঙ্কুরোদ্গমের জন্য উষ্ণতা দরকার 22 থেকে 24 ডিগ্রি সেন্টিগ্রেড এবং অগ্রহায়ণের মাসের মাঝামাঝি পর্যন্ত গম লাগানোর আদর্শ সময় বলে ধরা হয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি কৃষক বন্ধুরা আমন ধান যখন কেটে নিলেন, তারপরে জমি তৈরি করা, চাষ দেওয়া, এইসব দিকে না গিয়ে জমিতে আমন ধান কেটে নেওয়ার পরে দেখবেন জমিতে ধানের নাড়াগুলো পড়ে থাকে। নাড়া মানে ধানের শেষ অংশগুলো, সেই নাড়াগুলো পড়ে সেই অবস্থাতে আমরা জিরো টিলেজ মেশিন ব্যবহার করে সরাসরি গমের বীজ লাইনে বুনতে পারি, সঙ্গে সঙ্গে সারও দিতে পারি। অর্থাৎ এক্ষেত্রে দেখুন অন্তত 10 থেকে 15 দিন আমরা সময় বাঁচিয়ে ফেললাম। কারণ ধান কাটতাম, তারপরে এদিকে ধানের মাড়াইয়ের কাজ চলতো, সাথে সাথে জমি তৈরি করা, এখন লেবারও পাওয়া যায় না, সেই সময় অসুবিধা দেখা যায়। এবং তারপরে জমি তৈরির পরে মই দেওয়া, মই দিয়ে বীজ বোনা, সম্পূর্ণ এই পদ্ধতিটা কিন্তু আমরা একটা মেশিনের মাধ্যমেই 10 দিন কমিয়ে ফেললাম জিরো টিলেজ মেশিনের মাধ্যমে। অর্থাৎ আমাদের যে সমস্যার কথা আলোচনা হচ্ছিল, প্রকৃতি নির্ভর যে সমস্যা, উষ্ণতার কথাটা, এবং সেটা কিন্তু অনেকখানি আমরা দূরীভূত করতে পারি এই জিরো টিলেজ মেশিনের ব্যবহারের ফলে। এই যে সময়টা কম লাগছে, এটাই কি এই পদ্ধতির মূল কথা, বা এটাই এই পদ্ধতির মূল উপকারিতার দিক, নাকি অন্য কিছু আছে? দেখুন, এটা হচ্ছে আমরা একমাত্র বলবো না, কিন্তু এটা প্রধান কারণ, কিন্তু এর বাইরে অনেক ধরনের উপকারিতা রয়েছে। প্রথম কথা দেখুন, মোটামুটি আমার যদি ধরা যায় খুব অল্প সময় 1 একর গম বুনতে মাত্র 45 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগবে এই মেশিন, একটা ট্রাক্টরের পেছনে যদি মেশিন ফিট করি, সময় বাঁচলো। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যদি এই পদ্ধতি করি তাহলে ভূমিক্ষয় কম হবে, গাছের শিকড়ে ভালো মাটি ধরে, অর্থাৎ সেক্ষেত্রে গমের গাছের পাশকাঠি বেশি হয়। এছাড়াও যে সমস্যা, আমরা আগাছার যে আক্রমণটা হয় পরবর্তীকালে গমে, আমরা যদি জিরো টিলেজ মেশিনে গম বুনি তার আগাছার আক্রমণ অন্ততপক্ষে 30% কমিয়ে দেওয়া যায়। শুধু এখানেই শেষ না, যেহেতু আমরা লাইনে বুনছি, সেক্ষেত্রে আমরা যখন সার প্রয়োগ করব সেই সারের যথাযথ ব্যবহার হবে। আর পশ্চিমবঙ্গ সরকার কৃষি দপ্তরের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় দেখা গেছে মাটির কিছু চরিত্রেরও কিন্তু উন্নয়ন ঘটে, যেমন ইংরেজিতে বলে বাল্ক ডেন্সিটি, অর্থাৎ মাটির জল ধারণ ক্ষমতাও বৃদ্ধি পায়। এছাড়া দেখা গেছে যে আমাদের মাটিতে যে গ্রহণযোগ্য ফসফেট আছে, গাছ ভালোভাবে নিতে পারে। এরকম প্রচুর উপকার রয়েছে। এবং সর্বোপরি আর একটি উপকার রয়েছে, সেটি হচ্ছে বিঘাতে প্রায় 350 থেকে 400 টাকা কম খরচ হয়। এবং এখন গোটা ভারতবর্ষ তথা গোটা পৃথিবী যেটা নিয়ে ভাবছে, গ্রিন হাউস গ্যাস নিয়ে অনেক কথা হচ্ছে। হয়তো পদ্ধতি শূন্য কর্ষণ খুব ছোটোখাটো শুনতে মনে হলো, এর মাধ্যমে কিন্তু আমরা পরিবেশ দূষণের হাত থেকেও বাঁচতে পারি। কারণ আমরা যদি জমি তৈরি করা, মই দেওয়া, তারপরে গম বোনা, এগুলো করলে সম্পূর্ণ প্রসেসটা যদি আমরা ট্রাক্টরের মাধ্যমে করি, প্রায় 35 থেকে 40 লিটার
ডিজেলের খরচ হতো হেক্টর প্রতি, সেখানে দাঁড়িয়ে আমি যদি জিরো টিলেজে করি মাত্র 4-5 লিটার ডিজেলই আমার কাজটা হয়ে যাচ্ছে। সাশ্রয়, পয়সার সাশ্রয়, সাথে সাথে কিন্তু যে মানে গ্যাসগুলো আছে যেটা গ্রিন হাউস গ্যাস বলা হয়, 1 লিটার ডিজেল পুরো মোটামুটি 2.6 কেজি কার্বন ডাইঅক্সাইড বেরোয় ধরা হয় আর কি, তাহলে সেক্ষেত্রে আমরা সেটাও বাঁচালাম। তাহলে পরিবেশ সহায়ক এবং কনজারভেশন এগ্রিকালচার বা সংরক্ষণশীল কৃষির অন্যতম একটি ধাপ বলতে পারেন এই শূন্য কর্ষণে গম চাষ। বীজ বোনার সময় কি করতে হবে? হ্যাঁ, বীজ বোনার সময় কৃষক বন্ধুদের মনে রাখতে হবে যে আমাদের সঠিক জাতের নির্বাচন অন্যান্য পদ্ধতির মতনই। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যদি সঠিক সময়ে বীজটা বুনতে পারি, আমাদের যেগুলো পরিচিত জাত যেমন রয়েছে PBW 343, PBW 443, দেবা, রাজলক্ষ্মী, আমরা এই জাতগুলো নেব। এবং সাধারণ পদ্ধতিতে, প্রথাগত পদ্ধতিতে যেখানে 1 বিঘা গম চাষে প্রায় 20 কেজি বীজের প্রয়োজন হতো, এক্ষেত্রে কিন্তু মাত্র 15 থেকে 16 কেজি বীজেই হয়ে যাবে। এবং বীজ শোধন, যেটা আমরা সকলেই প্রচার করছি, শিশুদের পোলিওর মতন ফসলের বীজ শোধন, সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা কার্বেন্ডাজিম 2 গ্রাম প্রতি কেজি বীজের জন্য দিয়ে শোধন করতে পারি। এছাড়াও যেহেতু গমে একটা প্রধান সমস্যা ভুসা রোগ হয়, তার থেকে বাঁচার জন্য কার্বক্সিন 2.5 গ্রাম প্রতি কেজি গম বীজ আমরা ব্যবহার করতে পারি। সার প্রয়োগের রীতিটা যদি একটু বলেন। হ্যাঁ, সার প্রয়োগের রীতি বলি কৃষক বন্ধুরা, যেমনভাবে আমরা গম চাষের সময় যে পরিমাণ সার দিয়ে থাকি একইভাবে আমরা সার দেব। এক্ষেত্রে একটা সুবিধা রয়েছে, আলাদা করে সার ছেটানোর দরকার নাই। জিরো টিলেজ মেশিন, এই মেশিনে দুটো জায়গা রয়েছে আলাদা, যেখানে আমরা বীজ একটা জায়গাতে বীজ ফেলবো আর একটা জায়গাতে আমরা সার রাখবো, এবং আলাদা আলাদা সুনির্দিষ্ট পাইপ রয়েছে, তার মধ্যে দিয়ে বীজের পরেই সারগুলো পড়তে থাকবে। মোটামুটি 1 বিঘা যদি গম চাষ করি, সেখানে ইউরিয়া প্রয়োজন হয় 36 কেজি, ফসফেট সার 1 বস্তা অর্থাৎ 50 কেজি, আর পটাশ 12 থেকে 14 কেজি। তো এই যে টোটাল সারটা বললাম, এই সমগ্র সারের মধ্যে হাফ নাইট্রোজেন মানে হাফ ইউরিয়া, 18 কেজি ইউরিয়া সার, 1 বস্তা ফসফেট, আর মোটামুটি গোটা পটাশও দিতে পারি, বা 12 থেকে 14 কেজি পটাশ, নাহলে 10 কেজি পটাশ দিয়ে আমরা লাগিয়ে দেবো মূল সার হিসেবে। অর্থাৎ ওই মেশিনের মাধ্যমে সার দেওয়ার কাজটা হয়ে গেল, বীজ বপনের কাজটা হয়ে গেল। এর পরবর্তীকালে আমরা করব কি, যখন বয়স 21 থেকে 25 দিন হবে, তখন আমার অর্ধেক ইউরিয়া দেওয়া হয়ে গেছে, অর্থাৎ 18 কেজি ইউরিয়া দেওয়া হয়ে গেছে। তারপরে তার অর্ধেক 9 কেজি ইউরিয়া 21 থেকে 24 দিন বয়সে দেবো, আর একটা 40-42 দিন বয়সে আবার 9 কেজি ইউরিয়া দেবো। আর যদি আমরা প্রথমে পটাশ একটু কম দিয়ে থাকি, তাহলে আমরা 20-21 দিন মাথায় একটা পটাশ দিতে পারি। তবে কৃষক বন্ধুরা মনে রাখবেন, যে কোনো চাষের জন্য জৈব সার প্রয়োগ কিন্তু বাধ্যতামূলক। এক্ষেত্রে একটু সুবিধা রয়েছে, যেহেতু ধানের নাড়াগুলো জমিতে থেকেই যায়, সেক্ষেত্রে সেগুলো একটা ভালো জৈব সার হিসাবে কাজ করে। এছাড়াও যদি আমি মনে করি আলাদা করে জৈব সার দেবো, আমরা কেঁচো সার প্রয়োগ করতে পারি বা গোবর সার প্রয়োগ করতে পারি। আমরা জীবাণু সার হিসাবে অ্যাজোটোব্যাক্টার ব্যবহার করতে পারি গোবর সার বা কেঁচো সারের সঙ্গে। এইগুলো কিন্তু কৃষক বন্ধুদের অবশ্যই সুফল পাবেন। লাগানো তো হলো, কিন্তু এরপরে যেটা একটা খুব বড় জিনিস বাকি থেকে যায়, অন্তর্বর্তী পরিচর্যা। এইটার সঙ্গে আমি আরও একটা জিনিস চাইবো আপনার কাছে জানতে, যে আগাছা নিয়ন্ত্রণটাও কিভাবে করতে হবে। হ্যাঁ, আগাছা নিয়ন্ত্রণে বলি যে অন্তর্বর্তী পরিচর্যার গমের ক্ষেত্রে দুটো ব্যাপার রয়েছে, একটি হচ্ছে সেচ আর একটা হচ্ছে আগাছা। আগাছার ক্ষেত্রে আমরা যদি বড় পাতা আগাছা হয়, তাহলে 2,4-D ব্যবহার করতে পারি, বিঘা প্রতি মোটামুটি 100 গ্রাম মতন ব্যবহার করতে পারি 100 লিটার জলের মধ্যে। এছাড়া আমরা যদি পরে আইসোপ্রোটিউরান ব্যবহার করতে পারি। আর সেচের ক্ষেত্রে বলে দিই যে শিকড় মুকুট যখন বেরায় 21 দিনের মাথায়, তখন কিন্তু অবশ্যই একবার সেচ দিতে হবে, এবং তার পরবর্তীকালে একবার ফুল আসার সময়, একবার পাশ কাঠি বেরোনোর সময়, একবার ফুল আসার সময়, আর যখন দানা নরম থাকে তখন। কারণ গমের সেচটা কিন্তু খুব বাধ্যতামূলক, কারণ শীতকালে যেহেতু পশ্চিমবঙ্গে বৃষ্টিটা কম হয় বা হয় না বললেই চলে, তাই 4টে সেচ দিলে খুব ভালো ফলন আমরা পেতে পারি। উদ্ভিদ সুরক্ষার একটা দিক থাকে, সেই ব্যবস্থাপনাটা কিভাবে নিতে হবে এই পদ্ধতিতে? দেখুন, উদ্ভিদ সুরক্ষার যে কথাটি বললেন, সেটা আমরা তো একটা আগাছা থেকে হাত থেকে যেমন বাঁচালাম আগে, ঠিক তেমন কিছু রোগ, কিছু পোকারও আক্রমণ হয়। মূলত রোগের ক্ষেত্রে ভুসো রোগ হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা যে একটা কথা বললাম আগে, যে কার্বক্সিন দিয়ে বীজ শোধন, এছাড়া আর একটা কাজ করা যেতে পারে। 5% সাধারণ লবণে জলীয় দ্রবণ করলে আমরা যদি বীজটা একবার বোনার পূর্বে ভিজিয়ে তুলে নিই, তাহলে দেখা যায় যেগুলো উপরে ভেসে উঠছে সেগুলো ফেলে দেবো, যেগুলো নিচে থাকছে সেই বীজ দিয়ে যদি আমরা লাগাই, তাহলে কিন্তু ভুসো রোগ অনেকখানি প্রতিরোধ করা সম্ভবপর হয়। এইভাবে কিন্তু নিমাটোড বা যেটা কৃমি বলে থাকি, কৃমিরও প্রতিরোধ সম্ভব। এছাড়াও ভুসো রোগের ক্ষেত্রে আমরা ভিটাভ্যাক্স পাওয়ার নামে একটা ওষুধ স্প্রে করতে পারি। এইগুলো আমরা করব। তার সাথে সাথে জমিতে যখনই আমরা দেখব একটি ভুসো রোগের কোনো শীষ বেরিয়ে, সেক্ষেত্রে আমরা সঙ্গে সঙ্গে তুলে ফেলতে হবে। আর ভুসো রোগ চেনার উপায় হচ্ছে পাতার মধ্যে সে আক্রমণটা পরে হয়, বেশি হয় হচ্ছে শীষে
শীষটা ছিটে ধরনের হয়ে যায়। এছাড়া আর একটা হয়, সেটা হচ্ছে বাদামি মোর্চে রোগ। এই মোর্চে রোগটা কিন্তু পশ্চিমবঙ্গে খুব দেখা যায়। সেই মোর্চে রোগে দেখা যাবে যে পাতার মধ্যে বাদামি রঙের দাগ হয় এবং হাতে দিলে কিন্তু মোর্চের মতন গুঁড়ো গুঁড়ো লেগে যায়। এই জন্যই বাদামি মোর্চে রোগ কথাটা এসছে। তো এক্ষেত্রে আমরা যে কোনো ছত্রাকনাশক ব্যবহার করব, যেগুলো সিস্টেমিক, সেগুলো ব্যবহার করতে পারি। এখন বাজারে অনেক ধরনের ছত্রাকনাশক এসছে, সেক্ষেত্রে মাস্টার বা রেডোমিল এগুলো আমরা 2 থেকে 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে ব্যবহার করতে পারি। আর গমের কৃষক বন্ধুদের কাছে বারবার যে গমের সমস্যাটা শোনা যায়, সেটা উই পোকা আর হচ্ছে কৃমি। উই পোকার ক্ষেত্রে, উই পোকা হচ্ছে যেহেতু গমের জমিতে জল দাঁড়ায় না, মোটামুটি তখন একটু মাটি শুষ্ক অবস্থায় থাকে, উই পোকার আক্রমণ দেখা যায়, সেখানে ক্লোরোপাইরিফস 2.5 গ্রাম প্রতি লিটার জলে এগুলো আমরা ব্যবহার করতে পারি। এছাড়া ক্লোরোপাইরিফস দিয়ে মোটা বালি মিশিয়ে আমরা ছড়িয়ে দিতে পারি। তার সাথে সাথে কৃষক বন্ধুরা যেটা নিমাটোড বা কৃমির কথা বলছি, কৃমি চেনার উপায় হচ্ছে দেখবেন শিকড়গুলো, মানে শিকড়ের মধ্যে গুটি গুটি হয়, তাছাড়াও ওই যে শীষটা একটু কুঞ্চিত হয়ে যায়, অর্থাৎ একটু কুঁকড়ে যায়, ইয়ারককল যেটা বলে থাকি আমরা। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে লবণ দিয়ে যেটা আমরা পরিশোধন করে যেটা বললাম সেটা তো রয়েছে। এছাড়া নিমাটোড আক্রমণের সরাসরি ওষুধ দিয়ে ভালো ফল পাওয়া যায় না, তবুও আমরা নিম খোল যেটা বলে, অন্তত মানে বিঘা প্রতি কিছু পরিমাণ 4 কুইন্টাল যদি আমরা নিম খোল দিতে পারি, বা দানা বীজ যেগুলো রয়েছে ফ্লুরাডন বা রিজেন্ট, এই দানা বীজ আমরা ব্যবহার করে কিছুটা হলেও কৃমির প্রতিরোধ করতে পারি। কিন্তু এটা জেনে রাখুন, কৃমি ওষুধ দিয়ে হয়তো সরাসরি সারানো যায় না, কৃমির আক্রমণ কমানো যেতে পারে। এছাড়া গাঁদা ফুলের চাষ, ভুট্টার চাষ, এগুলো তো বলাই হয়ে থাকে, বিভিন্ন আমাদের এই ধরনের অনুষ্ঠানে বলা হয়, সেগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। এই যে একদম একটা নতুন পদ্ধতি জিরো টিলেজ বা বিনা কর্ষণে চাষ, বিশেষ করে গম চাষের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে কতটা উপযোগী বা এর ভবিষ্যৎ কীরকম? দেখুন, পশ্চিমবঙ্গে আমরা এখন আস্তে আস্তে কৃষি কিন্তু যন্ত্রপাতি নির্ভর হতে চলেছে। তার কারণ কৃষি জমি যেমন রয়েছে, আমাদের উৎপাদনশীলতা বাড়াতে হবে, আমাদের প্রত্যেক মানুষের মুখে খাবার তুলে দিতে হবে, সাথে সাথে কিন্তু আর একটি ব্যাপার রয়েছে, খরচ কমাতে হবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের কৃষি যন্ত্রপাতি নির্ভর যখন হবে, আমরা জিরো টিলেজের কিন্তু বিরাট উপযোগিতা রয়েছে। কারণ জিরো টিলেজে আমরা করলে, যেমন একটু আগেই বললাম, বিঘা প্রতি 350 থেকে 400 টাকা খরচ কম হবে, ঠিক তেমনই কিন্তু ফলনও বেশি হবে। সেখানেও আবার 350-400 টাকা আমরা ফলন বেশি পেতে পারি। তাহলে 1 বিঘা চাষ করে কমপক্ষে আমার 800 থেকে 1000 টাকা লাভ হচ্ছে। তাহলে কৃষক বন্ধুরা 1 বিঘাতে জিরো টিলেজের মাধ্যমে শুধু 800 থেকে 1000 টাকা বেশি লাভ করা যায়। এমনি গম চাষে যা লাভ রয়েছে তাতে 800 থেকে 1000 টাকা। আর একটা ব্যাপার হচ্ছে যে আমরা কিন্তু এখন সংরক্ষণশীল কৃষির দিকে যাচ্ছি। সেক্ষেত্রে আমরা শক্তির অপচয় কমানো যে কথাটা, তার সাথে সাথে লেবারের যে সাশ্রয়, সবই কিন্তু এই পদ্ধতির মধ্যে সুফলগুলি লুকিয়ে রয়েছে। তাই এটা আশা রাখা যায় যে শূন্য কর্ষণ বা জিরো টিলেজে চাষের এক সুদূর ভবিষ্যৎ রয়েছে এবং ভবিষ্যতে কৃষক বন্ধুরা তাদের জমিতে এটা ব্যবহার করবেন এবং উপকৃত হবেন। এই মেশিনের দামও বেশি না, মাত্র 22 থেকে 25 হাজার টাকা, 9 সারিযুক্ত, একসঙ্গে 9টা লাইন হয়ে যায়। আপনারা ব্যবহার করুন, সুফল অবশ্যই পাবেন। ধন্যবাদ আপনাকে। কি চমৎকার একটি আলোচনা উপহার দিয়েছেন কৃষি বিশেষজ্ঞ। আশা করি আমাদের কৃষক বন্ধুদের মন ছুঁয়ে গেছে। আর যত দিন যাচ্ছে প্রযুক্তি নির্ভর হচ্ছে কিন্তু কৃষি জগৎ, সেটা ভালোর জন্যই। আজকে আপনারা তো শুনলেন যে জিরো টিলেজ বা বিনা কর্ষণে গম চাষের ক্ষেত্রে কত রকম সুবিধা পাওয়া যায়, এর উপকারিতাগুলো আপনারা শুনেছেন। পয়সার সাশ্রয়, সময় কম, লেবার লাগে না, যেটা খুবই কৃষক বন্ধুদের পক্ষে উপযোগী। তাই কৃষক বন্ধুদেরকে বলবো, আপনারা এই আলোচনার থেকে যা যা শুনছেন সেগুলো যদি আগামী দিনে আপনাদের কৃষিকাজের ক্ষেত্রে আপনারা সফলভাবে লাগাতে পারেন, তাহলে কিন্তু সত্যি আপনারা সফল হবেন এবং সেই সঙ্গে লাভবানও হবেন। ও মা, আমি স্কুলে পড়তে যাচ্ছি। হ্যাঁ, স্কুল? বিয়ের সময় তুমি না বলেছিলে তুমি লেখাপড়া জানো? আরে মা, ফার্ম স্কুলে যাচ্ছি চাষের বিষয়ে নতুন নতুন কথা শিখতে। আপনিও চলুন। ফার্ম স্কুল, যেখানে জমিতে ফসল বৃদ্ধির প্রত্যেকটি কথা চাষিদের শেখানো হয়, যেমন মাটির হিসেবে সঠিক সার, ভালো বীজ আর প্রয়োজন অনুযায়ী কীটনাশক। কেননা কম খরচে বেশি লাভ। ভারত সরকারের কৃষি মন্ত্রক এবং দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে সকলকে স্বাগত। আমরা জানি যে পশ্চিমবঙ্গে ডাল শস্যের ঘাটতি কিন্তু বরাবরই রয়ে গেছে। আমাদের যা প্রয়োজন তার থেকে 20 থেকে 25% মাত্র এখানে উৎপাদিত হয়, বাকি আমাদের বাইরে থেকে আমদানি করতে হয়। এই রবি মরশুমে তাই
কী ধরনের ডাল শস্যের চাষ করা যায় সে প্রসঙ্গে আমরা আজকে আলোচনা করব। আলোচনার জন্য স্টুডিওতে রয়েছেন মুর্শিদাবাদের সহকৃষি অধিকর্তা প্রশিক্ষণ সুকুমার সাহা। সুকুমার দা, আপনাকে স্বাগত স্টুডিওতে। প্রথমে যেটা জিজ্ঞেস করব যে এই ডাল শস্যের যে একটা সার্বিক চালচিত্র সেটা কি পশ্চিমবঙ্গে? পশ্চিমবঙ্গে ডাল শস্যের যে চাহিদা এবং উৎপাদন এর মধ্যে একটা বিরাট ফারাক কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমরা দেখেছি মোটামুটি 20 থেকে 25% আমাদের পশ্চিমবঙ্গে ডাল শস্যের উৎপাদন হয়, তাহলে মোটামুটি দেখা যাচ্ছে যে 80 থেকে 75% ঘাটতি আছে ডাল শস্যের। সুতরাং এই ঘাটতি যেটা রয়েছে এবং চাহিদা এবং উৎপাদনের মধ্যে যে বিরাট ঘাটতি, এইটাকে আমাদেরকে যতটা সম্ভব কম করে আনতে হবে এবং এই ঘাটতিটা দূর করার জন্য আমাদের বেশ কিছু পদক্ষেপ নিতে হবে, যাতে করে এক নম্বর হচ্ছে যে আমরা যদি এরিয়া বাড়াই বা অনেক ডাল শস্যের আওতায় যদি বেশি জমিকে আনা যেতে পারে। আর একটা হচ্ছে আপনার প্রোডাকশন বাড়াতে হবে। প্রোডাকশন বাড়াতে গেলে আপনার যে উন্নত কৃষি প্রযুক্তি আছে সেই উন্নত কৃষি প্রযুক্তিগুলোর সঠিক প্রয়োগ কিন্তু মাঠে নিয়ে করতে হবে। তাহলে কিন্তু এই যে ঘাটতি আছে, ঘাটতিটা হয়তো পুরোপুরি মিটবে না, কিন্তু ঘাটতিটা কিছুটা কমানো যেতে পারে। মানে এর প্রয়োজনীয়তার জায়গাতে নিয়ে তো কিছু বলার কিছু নেই, মানে সাংঘাতিক প্রয়োজন। হ্যাঁ, ডাল শস্যের মানে প্রয়োজনীয়তা মানে অপরিহার্য, বিশাল প্রয়োজনের। প্রথম কথা হচ্ছে যে ডাল শস্য হচ্ছে দুটো জিনিস মাথায় রাখতে হবে। এটা ডাল শস্য যে প্রোটিন সমৃদ্ধ একটা খাবার এবং এটা মানুষের যে প্রোটিনের চাহিদা সেটা মেটাবে। তো দেখা যাচ্ছে যে ডাল শস্যে মোটামুটি 20 থেকে 25% প্রোটিন থাকে। তো একটা তথ্য বলছে আপনার যেখানে যে 100 গ্রাম প্রোটিন পেতে গেলে যেখানে আপনার 500 গ্রাম মাংস খেতে হবে, 650 গ্রাম আপনাকে মাছ খেতে হয়, প্রায় 15টা থেকে 16টা ডিম খেতে হয়, 2.5 লিটারের মধ্যে দুধ লাগে, সেখানে মাত্র ডাল 400 গ্রাম ডাল খেলেই সেই পরিমাণ প্রোটিন পাওয়া যায়। সুতরাং প্রোটিনের যে কতটা এটা সমৃদ্ধ, প্রোটিন সমৃদ্ধ খাবার, এই নিয়ে বোধহয় আর বলার অপেক্ষা রাখে না, আর কিছু বলার সেটাই। আচ্ছা, রবি মরশুমের ডাল শস্য নিয়ে আমরা আজকে আলোচনা করছি। তো এই সময় কোন কোন ধরনের ডাল শস্যের চাষ হয়? এই সময় আর একটা আমাদের এখানে মোটামুটিভাবে রবি শস্যে যেটা সব থেকে আমাদের এখানে বেশি ডাল শস্য হয় সেটা হচ্ছে আপনার মুসুর, খেসারি, ছোলা এবং মটর। এই ডাল শস্যগুলোরই এখানে প্রধানত আমাদের মোটামুটি রবি মরশুমে চাষ হয়ে থাকে। তো মানে যেটা হচ্ছে যে এই যে রবি মরশুমের ডাল শস্য যে ধরনের ডাল শস্যগুলোর কথা বললেন, তার মধ্যে মানে এটার ফলন বাড়ানোর জন্য বা এটাকে আরও যাতে ডাল শস্যের চাষ কৃষক বন্ধুরা করেন, সেটা করার ক্ষেত্রে আপনারা কি কি পদক্ষেপ নিচ্ছেন? আমরা বলছি যে ডাল শস্যের একটা প্রয়োজনীয়তার কথা আমি প্রথমে আপনাকে বলেছিলাম, যেটা প্রোটিন সমৃদ্ধ খাবার, কিন্তু আর একটা মারাত্মক এর প্রয়োজনীয়তা সেটা যে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করে। এবং সেটা হচ্ছে সেই জন্য আমাদের পশ্চিমবঙ্গে যে শস্য পর্যায় আছে তার মধ্যে যদি একটা ফসলকে আমি ডাল শস্য হিসেবে ঢোকাই, তাহলে কিন্তু মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায়। ডাল শস্যে মোটামুটি দেখা যাচ্ছে প্রতি হেক্টরে যদি একবার ডাল শস্যের চাষ করা হয়, তাহলে মোটামুটি 50 থেকে 80 কেজি নাইট্রোজেন যোগ করতে পারে। ডাল শস্যের মধ্যে আমরা জানি যে এক ধরনের জীবাণু বাস করে, রাইজোবিয়াম। সেই রাইজোবিয়াম জীবাণু বাতাসের নাইট্রোজেনকে সরাসরি মাটিতে আবদ্ধ করে এবং এই একটা ফসল চাষ করলে, একটা সিজনে একটা ফসল চাষ করলে দেখা যাচ্ছে 1 হেক্টরে 50 থেকে 80 কেজি নাইট্রোজেন যোগ করছে। তো সুতরাং মাটির উর্বরতা শক্তি বৃদ্ধিতে ডালের গুরুত্ব অপরিহার্য। তো আমরা এই জন্য ডালকে বলছি যে পশ্চিমবঙ্গে আমাদের যেমন ধান লাগাচ্ছি, ধানের পরে এই যে আমরা যদি রবিতে, আমরা তো রবি সিজনে অনেক কিছু লাগাচ্ছি, আমরা গমে যাচ্ছি, আমরা বোরো ধানে যাচ্ছি, তো সেই জায়গাতে যদি আমরা একটা ডাল শস্য যেখানে সেচ ব্যবস্থার এতটা উন্নতি হয়নি, সেই সব জায়গাতে যদি আমরা একটা ফসলকে ডাল শস্য হিসেবে যদি অন্তর্ভুক্ত করি, তাহলে ডালের এরিয়া যেমন বাড়বে, মাটির উর্বরতা শক্তি বাড়বে এবং আরেকটা যেটা হবে যে ডালের যে আমাদের যে ঘাটতি সেটা অনেকাংশে মেটানো যাবে। সুতরাং আমরা বলবো যে ডালের আওতায় অনেক বেশি জমিকে কিন্তু নিয়ে আসতে হবে। হ্যাঁ বলুন। হ্যাঁ, সেই জন্য আমরা অনেকগুলো ব্যবস্থা আছে। ডাল শস্যকে আমরা সাথী ফসল হিসেবে যদি ব্যবহার করি, ডাল শস্যকে মিশ্র চাষ বা মিশ্র ফসল হিসেবে যদি ব্যবহার করি, পয়ডা ফসল হিসেবে যদি ডাল শস্য ব্যবহার করি, তাহলে কিন্তু ডাল শস্যের যে এলাকা সেটা কিন্তু অনেকটাই আমরা বাড়িয়ে ফেলতে পারবো। সেই আচ্ছা, কতগুলো প্রযুক্তির কথা বলা হচ্ছে, যে প্রযুক্তিগুলি ডাল শস্য চাষের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্যি এটা খুবই, এবং সেটা শুধুমাত্র ডাল শস্যের ক্ষেত্রে নয়, সমস্ত ফসলের ক্ষেত্রেই আলাদা আলাদা প্রযুক্তি আছে, কিন্তু ডাল শস্যের ক্ষেত্রে প্রযুক্তিগুলি কি? ডাল শস্যের ক্ষেত্রে আমাদের যেটা মানে বেশ কয়েকটা পদক্ষেপ আমাদের কিন্তু ডাল শস্য উৎপাদন বাড়াতে গেলে
আমি তো এতক্ষণ বলে যাচ্ছিলাম যে আপনাদের এরিয়া কিভাবে বাড়ানো যায়, ডাল শস্যের আওতায় কিভাবে বেশি জমি আনা যায়। এখন কিন্তু যেটা আসবো, ডাল শস্যে উন্নত প্রযুক্তি ঘটিয়ে ডাল শস্যের এটা বাড়ানো, ফলনটা বাড়ানো, প্রতি বিঘা থেকে বা প্রতি আপনার হেক্টর থেকে বা প্রতি একর থেকে তার ফলন কি করে বাড়ানো যায়, সেটা একমাত্র বাড়ানো যাবে যদি আমরা উন্নত সঠিক প্রযুক্তি, কৃষি প্রযুক্তি তার মধ্যে ব্যবহার করি বা মাঠে সেই প্রযুক্তিগুলো যদি প্রয়োগ ঘটায়। তো এটা করতে গেলে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের যেটা চাষি ভাইরা যেটা প্রথমে ভুল করে, যে বীজ শোধন করে না। বীজ শোধন একটা গুরুত্বপূর্ণ কিন্তু একটা কৃষি প্রযুক্তি। পরবর্তীকালে দেখা যায় যে ডাল শস্য চাষ করলে পরে পরবর্তীকালে যে রোগের হয়, সেই রোগে কিন্তু আমাদের ডাল শস্যের যে উৎপাদন বিশালভাবে কিন্তু ব্যাহত হয়, অনেকটাই উৎপাদন কিন্তু কমে যায় রোগের আক্রমণে। তো আমরা যদি প্রথমেই ডাল শস্য লাগানোর আগে যদি আমরা বীজ শোধন করে নিই ভালোভাবে, তাহলে দেখা যাবে যে এই যে উৎপাদন যেটা হ্রাস হচ্ছিল সেটা কিন্তু অনেকাংশে আমাদের ফলনটা অনেকটাই বেড়ে যাবে। সেই জন্য কী করতে হবে, ডাল শস্যের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, ডাল শস্য লাগানোর 7 দিন আগে আমাদেরকে যে সমস্ত আমাদের বীজ শোধনের জন্য যে সমস্ত ওষুধগুলো আছে, যেমন আমাদের কার্বেন্ডাজিম, ম্যানকোজেব, তারপরে থাইরাম, এই সমস্ত বীজগুলো মোটামুটি, এই সমস্ত বীজ যে বীজগুলো সেগুলো মোটামুটি প্রতি, যেমন কার্বেন্ডাজিম এটা মোটামুটি প্রতি কেজি বীজে 2 গ্রাম লাগে। থাইরাম এটা প্রতি কেজি বীজে মোটামুটি 3 গ্রাম করে মিশিয়ে দিতে হয়, এবং এটা শুকনো মেশালেই হয়। ধরুন 1 বিঘে জমির জন্য যে পরিমাণ বীজ লাগবে, তাতে আমরা প্রতি কেজিতে যদি আমি থাইরাম বলছি 3 গ্রাম, তাহলে 4 কেজি যদি বীজ লাগে, 3-4 12 গ্রাম বীজ যদি ওই 1 বিঘে বীজের মধ্যে ভালো করে তার গায়ে মাখিয়ে নিই, তাহলে আমার বীজ শোধন হয়ে যাবে। এটা এমন কিছু কঠিন কাজ নয়, অথচ এটা দেখা যায় যে চাষিরা অনেকাংশে এটা এই যে প্রথাটা বা এটা কৃষি প্রযুক্তিটা প্রয়োগ করে না। সেই জন্য আমি বলবো যে বীজ শোধনটা কিন্তু খুব জোর দিতে হবে। বীজ শোধনে জোর দিলে কিন্তু পরবর্তীকালে রোগের হাত থেকে ফসলকে রক্ষা করা যাবে। এই প্রযুক্তিটা কিন্তু করতেই হবে। সেই জন্য এই যে আমরা যে ওষুধগুলো বললাম, এই ওষুধগুলো কিন্তু করতে হবে। থাইরাম বা আপনার কার্বেন্ডাজিম বা ম্যানকোজেব, এই ধরনের ওষুধগুলো দিয়ে বীজ শোধন করতে হবে। এটা হলো প্রথম ধাপ। এই একটা প্রথম ধাপ। আর একটা যেটা করতে হবে, বীজ লাগানোর আগে আমাদেরকে জীবাণু সারের প্রয়োগ করতে হবে, যেটা আমরা কিন্তু চাষি ভাইরা করে না। তো এই জীবাণু সার যেটা বলছি, এটা যে রাইজোবিয়াম, এই রাইজোবিয়ামই অ্যাকচুয়ালি আমাদের যে ডাল শস্য লাগাচ্ছি তাদের শেকড়ে গুটি বাঁধে, এবং গুটি বেঁধে এরা বাতাস থেকে নাইট্রোজেনকে সংগ্রহ করে এবং সেটা মাটিতে পরবর্তীকালে আমাদের আবদ্ধ হয় এবং মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায়। তো সেই রাইজোবিয়ামের সঠিক রাইজোবিয়াম বা সঠিক প্রজাতির রাইজোবিয়াম এবং সঠিক ফসলের ক্ষেত্রে, সঠিক ডাল শস্যের ক্ষেত্রে এই রাইজোবিয়ামটা কিন্তু প্রয়োগ করতে হবে। যে কোনো রাইজোবিয়ামের প্রজাতি কিন্তু যে কোনো ডাল শস্যে প্রয়োগ করা যাবে না, সেই জন্য চাষিদেরকে সজাগ থাকতে হবে। সেই জন্য আমরা যেগুলো আমরা বললাম, যেমন মুসুর, খেসারি এবং মটর, এই ক্ষেত্রে আমরা বলছি রাইজোবিয়াম লেগুমিনোসিরাম বা তার মটর গোষ্ঠীর যে আপনার জীবাণু আছে যে সেইগুলোকে কিন্তু এখানে প্রয়োগ করতে হবে। আর ছোলার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে রাইজোবিয়াম প্রজাতি, এটা হচ্ছে আপনার বরবটি গোষ্ঠীর জীবাণু। তো এই ধরনের যে জীবাণুগুলো যদি প্রয়োগ করতে হয়, সেই জন্য একটা আলাদা পদ্ধতি আছে। এগুলো মোটামুটি আমাদের কি করতে হবে, যে বীজ লাগানোর ঠিক 15-20 মিনিট আগে আমাদের বীজটাকে আধ ঘন্টা থেকে 15-20 মিনিট জলে ভিজিয়ে নিতে হবে। বীজটাকে ভিজিয়ে নিয়ে সেখান থেকে জল থেকে তুলে একটু শুকিয়ে নিতে হবে। তারপর 1 বিঘের বীজের জন্য মোটামুটি আমাদের 200 গ্রামের যে কোনো একটা জীবাণু সারের প্যাকেট, রাইজোবিয়ামের প্যাকেট 200 গ্রাম, সেটা ভাতের ফ্যান যেটা হয় সেটাকে ঠান্ডা অবস্থায় 1/2 লিটার নিতে হবে। 1/2 লিটারটা একটা 200 গ্রামের জীবাণু সারের প্যাকেটকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, দিয়ে একটা দ্রবণ তৈরি করতে হবে। সেই দ্রবণ 1 বিঘের বীজের জন্য যে পরিমাণ, যে ডাল শস্যই লাগায় না কেন, তার 1 বিঘে বীজের জন্য যে পরিমাণ বীজের দরকার, সেই পরিমাণ বীজে কিন্তু এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তাহলে বীজের গায়ে ভালোভাবে মাখা হয়ে গেল। এইবার বীজের গায়ে মাখানো হয়ে যাওয়ার পর সেটাকে ঠান্ডায় ছাওয়াতে মোটামুটি 15 থেকে 10 মিনিট শুকিয়ে নিতে হবে। তারপর আমরা সেটাকে মাঠে যদি ফেলি আর কি, বীজ যদি লাগাই আর কি, বা ছড়িয়ে দিই বীজটাকে, তাহলে সেটা আমাদের খুব ভালো কাজ দেবে এবং জীবাণু সারের যে প্রয়োগ সেটা কিন্তু হয়ে গেল। তো এই কাজটা কিন্তু চাষি ভাইরা করে না। এই কাজটার উপরে চাষিদারদেরকে কিন্তু এই কৃষি প্রযুক্তিটা কিন্তু যদি উৎপাদন বাড়াতে হয়, তাহলে কৃষি প্রযুক্তির প্রয়োগটা কিন্তু করাতেই হবে। আচ্ছা, আমরা তো মূলত রবি মরশুমের যে ডাল শস্য সেটা নিয়ে আলোচনা করছি, এবং তার মধ্যে মনে হয় ছোলা, মুসুর, মটর আর খেসারি, এই 4টে ডালই প্রধানত পড়ে। ফলে আমাদের কিন্তু এই সমস্ত যে আলোচনাগুলো হচ্ছে সেটা কিন্তু এই 4টে ডালকে কেন্দ্র করে। পরবর্তী যে ধাপ আপনি বলছিলেন, যেটা প্রযুক্তির ধাপ, সেটা কি? সেটা হচ্ছে আমার মনে হয় যেটা একটু আগে কথা হচ্ছিল, যে সারের, সুষম সারের ব্যবহার। বেশ, সেটা একটু যদি বলেন। সুষম সারের একটা ব্যবহারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যে সার চাষিরা যেটা করে সেটা যে
ডাল শস্যকে খুবই মানে নেগলেক্টেড ফসল হিসেবে বলা যেতে পারে। মানে চাষিরা যেটা চাষ করে জাস্ট মাঠে ফেলে দিয়ে চলে এলো, তারপর সেটা যে যত্ন নেওয়া বা পরিচর্যা নেওয়া বা সঠিক পরিমাণে সারের প্রয়োগ এগুলো কিন্তু দেখা যায় না। ডাল শস্য অনেকটাই নেগলেক্টেড ফসল হিসেবে চাষিদের কাছে বিবেচিত হয়। কিন্তু দেখা যাচ্ছে ডাল শস্যে যদি আমরা সঠিক পরিমাণে যদি সুষম সারের ব্যবহার করি তাহলে কিন্তু এর উৎপাদন অনেকাংশে বেড়ে যায়। এবং সেটা করতে গেলে নাইট্রোজেন ঘটিত সার, আমি যেটা বললাম, যেহেতু এরা সরাসরি বাতাসের নাইট্রোজেনকে শিকড়ের মধ্যে আবদ্ধ করতে পারে এবং গাছ নিয়ে নেয়, সেইটার জন্য নাইট্রোজেন পরিমাণ সারের খুব একটা দরকার হয় না, কিন্তু ফসফেট এবং পটাশ ঘটিত সারের যথেষ্ট প্রয়োজন কিন্তু আছে। তো ফসফেট এবং পটাশ ঘটিত সার এবং নাইট্রোজেনের আমরা অল্প পরিমাণ সার, যেটাকে আমরা স্টার্টার ডোজ বলি, মানে জাস্ট জীবন ধারণ করতে শুরুটার যে পরিমাণ লাগে সেই পরিমাণ আমরা নাইট্রোজেন ঘটিত সার দিতে বলি। তো সেটা দেখা যাচ্ছে যে যদি মোটামুটি আমরা মুসুর এবং মটর এবং খেসারির ক্ষেত্রে আমরা বলি যে হেক্টর প্রতি 20, 40 এবং 40, 20 কেজি নাইট্রোজেন, 40 কেজি ফসফেট এবং 40 কেজি পটাশ সার এটা আমরা দিতে বলি। আর ছোলার ক্ষেত্রে আমরা যেটা বলি যে 30, 60 প্রতি হেক্টরে আমরা নাইট্রোজেন, ফসফেট এবং পটাশ দিতে বলি। তো এই সারটা আমরা যেটা বলি যে নাইট্রোজেন ঘটিত সারটাকে ইউরিয়া হিসেবে প্রয়োগ করুক মোটামুটিভাবে এটা দেখা যাচ্ছে যে ছোলা বাদ দিলে পরে মুসুর এবং মটর এবং বরবটির ক্ষেত্রে মোটামুটি 6 কেজি লাগে প্রতি বিঘাতে। আর ফসফেট ঘটিত সারটাকে আমরা বলি যে সিঙ্গেল সুপার ফসফেট হিসেবে ব্যবহার করতে, কারণ ডাল শস্যে সালফারের প্রয়োজন হয়। এই সালফার তাহলে আলাদা করে প্রয়োগ করতে হবে না যদি আমরা এসএসপি প্রয়োগ করি, মানে সিঙ্গেল সুপার ফসফেট যেই সারটা যদি দিয়ে দিই তাহলে এটা সালফারেরও ঘাটতি মিটিয়ে দেয়। সেই জন্য আমরা বলি যে ডাল শস্যে আপনারা চাষি ভাইদেরকে বলি যে আমরা ডাল শস্যে আপনারা অতি অবশ্যই সিঙ্গেল সুপার ফসফেট প্রয়োগ করবেন। এইটা মোটামুটি 33 কেজির মতো প্রতি বিঘাতে লাগে। আর পটাশ ঘটিত সারটা যেটা মিউরেট অফ পটাশ, সেটা আমরা মোটামুটি ভাবে বলে থাকি যে মোটামুটি 9 কেজি লাগে। কিন্তু এইটাই আবার আমরা ছোলার ক্ষেত্রে একটু বেশি লাগে, মোটামুটি ছোলার ক্ষেত্রে 7-8 কেজি লাগে। আর এটা মোটামুটি 40 কেজির মতো লাগে আপনার সিঙ্গেল সুপার ফসফেট যেটা, আর পটাশটা মোটামুটি 12 কেজির মতো লাগে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, আমাদের এই যে বেশ কিছু জায়গা আছে ওয়েস্ট বেঙ্গলের মাটিতে অম্ল মাটি, এই অম্ল মাটি হওয়ার ফলে দেখা যাবে যে এইখানে কিছু কিছু অনুখাদ্যের ঘাটতি হয়, বিশেষ করে বোরন। এবং বোরন কিন্তু ডাল চাষের পক্ষে অতি প্রয়োজনীয় একটা অনুখাদ্য। তো এই অম্ল মাটিতে অনুখাদ্যের স্বাভাবিকভাবেই আমরা ঘাটতি খেয়াল রাখতে হবে। এবং এই অনুখাদ্যের ঘাটতি মেটানোর জন্য আমরা বলি যে বোরন এবং মলিবডেনাম এই দুটো অনুখাদ্য কিন্তু অবশ্যই প্রয়োগ করতে হবে ডাল শস্য চাষের ক্ষেত্রে। সেটা আমরা মোটামুটি বলি যে 4 সপ্তাহ লাগানো, 4 সপ্তাহ পরে বোরাক্স এইটা মোটামুটি প্রতি লিটার জলে 2 গ্রাম করে দিয়ে স্প্রে করতে বলি। প্রতি লিটার জলে 2 গ্রাম বোরাক্স, আর প্রতি লিটার জলে আমরা 0.5 গ্রাম অ্যামোনিয়াম মোলিবডেট বা সোডিয়াম মোলিবডেট এটা প্রয়োগ করতে বলি। মোটামুটি এটা মোটামুটি যদি বোরন এটা মোটামুটি 4 সপ্তাহ পরে লাগাই তাহলে ঠিক অ্যামোনিয়াম মোলিবডেটটা 5 সপ্তাহ পরে লাগানো, 5 সপ্তাহ পরে প্রয়োগ করলে কিন্তু ভালো ফলন দেখা যায়। আর একটা গুরুত্বপূর্ণ যেটা ফসল হচ্ছে সেটা হচ্ছে যে আপনার ইউরিয়া বা ডিএপি স্প্রে। এটা কিন্তু একটা খুব মারাত্মক আপনার একটা কৃষি প্রযুক্তি। এইটা করলে পরে কিন্তু সরাসরি দেখা যায় যে 10% অবধি ফলন বাড়ানো যায়। সেই সুকুমার দা, আমাদের তো মানে অনেকগুলো দিক রয়েছে এটার আলোচনার, আমরা এই স্বল্প সময় হয়তো সেটা আবার নিশ্চয়ই এই বিষয় নিয়ে ফিরে আসবো। ডাল শস্য চাষের গুরুত্ব যে কতটা সেটা নিয়ে নতুন করে মনে হয় বলার কিছু নেই, এবং এর যে নিউট্রিশনের দিক সেটাও সাংঘাতিক একটা, খুব ভীষণই তার বেশি মাত্রা, মানে পুষ্টিগত দিকটা খুবই মানে গুরুত্বপূর্ণ। এবং সেক্ষেত্রে এই যে আসন্ন রবি মরশুম, সেই আসন্ন রবি মরশুমের ক্ষেত্রে যে 4টি ডাল শস্যের কথা আলোচনা হলো তার ক্ষেত্রে কিন্তু প্রথমেই মাথায় রাখতে হবে যে এই শুরু করার মুখে যে কতগুলি প্রযুক্তির কথা বললেন সুকুমার দা, সেদিকটা কেমন লাগছে আমাদের অনুষ্ঠান আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।